সময়মতো পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন না সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। জনবলের অভাবে আধুনিক সেবা থেকে বঞ্চিত গ্রহীতারা। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের নানা অভিযোগের জবাবে তিনি বলেন, তৈমুর অন্য কারো সুরে কথা বলছেন। যদিও তৈমুর বলছেন কারো ইশারায় নয়, জনদাবির প্রেক্ষিতেই নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। কারো শিখানো বুলি বলছে। আমার পূর্বের যে দুইটা নির্বাচন গিয়েছে, যে অভিযোগগুলি ছিল, নতুন তো কোনো অভিযোগ আনতে পারছে না। আমি জানি না কার দ্বারা প্রভাবিত, তবে উনি যে সমস্ত কথাগুলি বলছে সেই অভিযোগগুলি এই এক ব্যক্তির ছিল। নারায়ণগঞ্জ শহর হচ্ছে আলাল এবং দুলালের। আলাল যদি ডাইনে যায়, দুলাল যায় বায়ে। এমপি যদি ডাইনে যায়, মেয়র যায় বায়ে। যাদের কথা বলে নারায়ণগঞ্জে যত প্রভাবশালী আসছিল অগলগে অনেক বিরোধ তৈমুর আলম খন্দকার করছে। আমি তো ইনশাল্লাহ 100% আশাবাদী, আমি জয় সুনিশ্চিত। আমাকে আমার মা বোনরা ইনশাল্লাহ আমাকে ভোট দিবে, অবশ্যই আমার বাইরেও দিবে। 100 বছরকে সামনে রেখে আমি একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান তৈরি করব, যেটা জনগণের মতামতের উপরে ছেড়ে দেব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জের বিএসবিএল কমপ্লেক্সে ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টারে নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সহ আর্থিক লেনদেনের কোনো অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে বলা হয়েছে সে কেন্দ্র আর ভোট গ্রহণ হবে না, দরকার হলে আমরা বন্ধ করে দিয়ে পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থা করব। কোন রকম জাল ভোট যাতে না হয় তার জন্য ব্যবস্থা যদি এনশিওর করবেন। ভোট দিতে আপনারা আসেন, আপনাদের ভোটটা আপনারাই দিবেন, অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই। 2 মাস আগে অনলাইনে ই পাসপোর্টের জন্য ছবি তোলার তারিখ, সময় সবই পূর্ব নির্ধারিত, তবুও সময় মতো বায়োমেট্রিক দিতে পারছেন না পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এমন চিত্র এখন পাসপোর্ট অফিসগুলোতে। ই পাসপোর্টের যুগে প্রবেশ করলেও পাসপোর্ট অফিসের সেবার মানে লাগেনি আধুনিকতার ছাপ। শুধুমাত্র জনবলের অভাবে আধুনিক সব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। যদিও পাসপোর্ট অধিদপ্তর বলছে জনবল বৃদ্ধি করা হলে দেশের মানুষ পাসপোর্ট অফিসে পাবে বিশ্বমানের সেবা। সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। পাসপোর্টের জন্য গ্রাহকের দীর্ঘ লাইনের অপেক্ষা প্রতিটি কক্ষে, যেন তিল ধারণের ঠাঁই নেই। এটি আধুনিক পাসপোর্টের সেবা নেওয়ার চিত্র। যদিও ফর্ম পূরণ করার সময় সেখানে দেয়া থাকে নির্ধারিত সময় এবং তারিখ। সকাল থেকে বায়োমেট্রিক দিতে সাধারণ মানুষের দীর্ঘ সারি, যেখানে বসার সুযোগ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কাউকে ফিরতে হচ্ছে সেবা না নিয়েই। দুজন অফিসার করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষগুলো ভোগান্তি ভোগে না। তথ্য অনুযায়ী আমি সাবমিট করেছি, পাসপোর্ট নিতে আসছি, আমার তথ্য সঠিক বল। সেবার মান অত্যন্ত নিম্নমানের, এখানে উচিত লোকবল বাড়ানো। যেখানে দাঁড়িয়ে থাকতে মানে থামবে না, ঘামবে না, এরকম নীতিবান ছাড়া করছে, কিন্তু অবস্থা দৃষ্টি সেরকম মনে হচ্ছে না। আগারগাঁও পাসপোর্ট অফিস প্রতিদিন গড়ে 1000 মানুষকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও শুধু বায়োমেট্রিক দিতেই এই অফিসে হাজির হন 2500 জন, আর অন্যান্য সেবা নেন আরো 3000। এতে সেবার পরিবর্তে শিকার হন দুর্ভোগের। শুধু 3 ঘন্টা সকাল থেকে 9:30 পর্যন্ত দাঁড়ায়, ওই মাথায় গিয়ে আবার এই জিনিসগুলো লাগবে, পরের দিন আসেন, পরের দিন এসে আবার 3 ঘন্টা লাইনে দাঁড়া করে রাখে। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এই যন্ত্রণা থেকে মানুষ কবে বাঁচবে? আমার মনে হয় যে এর কোনো উপায় দেখতেছি না। জায়গা আছে, ধরেন 50 জন বা 100 জন দাঁড়াইতে পারবে, সেখানে আপনি দেখেন 3 থেকে 400 লোক দাঁড়ানো। গত কয়েক বছরে পাসপোর্ট অফিসে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক সেবা দেওয়ার কথা থাকলেও জনবল সংকটে তা ম্লান হয়ে যাচ্ছে, আর সেই সুযোগ নিচ্ছে দালাল চক্র। 50 জন কর্মকর্তার কাজ 5 জন করতেছে, আর 2500 জন্য আমাদের বায়োমেট্রিক এনরোলমেন্ট অফিসার লাগবে 75 জনের মতো। আমার এখানে আছে 28 জন। আমরা তো কাউকে ফেরত দিচ্ছি না, কিন্তু আমরা করতেছি। সকাল 8টা থেকে শুরু করে রাত্রি 8টা-9টা বাজে, কিন্তু এটা কয়দিন করতে পারবো? ঢাকা অফিসগুলোর পাশাপাশি জনবল সংকট রয়েছে বিভাগীয় অফিসগুলোতে। সংকট সমাধানে 2016 সালে প্রথম 6000 জনবল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে পাসপোর্ট অধিদপ্তর। 5 বছর পর সেখানে মাত্র 350 জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। যে জনবল বাড়ছে সেটা দিয়ে সেবা দেওয়া আমাদের জন্য একটু কষ্ট হবে। এখানে প্রশিক্ষণের জন্য জনবল ইনক্লুড করার প্রয়োজন। ই পাসপোর্টের
যে সেন্ট্রাল যে টেকনিক্যাল ইস্যুটা আছে সেটার জন্য জনবল প্রয়োজন, আর আমাদেরকে এনরোলমেন্ট করার জন্য জনবল প্রয়োজন। দেশের 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে 2021 সালে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এমআরপি থেকে ই পাসপোর্টের যুগে প্রবেশ করলো সেবার মানে বাড়েনি আধুনিকতার এতটুকু ছোঁয়া। পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী দুর্ভোগ আর হয়রানি। পাসপোর্ট অধিদপ্তর বলছে সেবার মান বাড়ানোর জন্য প্রয়োজন দক্ষ জনবল, তাহলে সম্ভব সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা দেয়া। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হঠাৎ হয়ে যায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে কাজ হয়েছে বলেই এই অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই ধারা নতুন প্রজন্ম অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গতকাল সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘের এই স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে জাতীয় কৌশল প্রণয়নের কাজ শুরু হয়েছে। মাত্র এক যুগে পাল্টে যাওয়া বাংলাদেশের এখন গর্ব করার মতো গল্প তৈরি হয়েছে। অবকাঠামো আর সামগ্রিক উন্নয়নে এখন সুসময় আর সক্ষমতার হাতছানি আগামী দিনের। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়ায় এখন ব্যবধান কমেছে নগর ও গ্রামের। তৃণমূলের মানুষও এখন স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর, নিজ সম্বলকে পুঁজি করে এগিয়ে যাওয়ার। সব সূচকে এগিয়ে তলাবিহীন ঝুড়ির কটাক্ষ উপেক্ষা করে রাইজিং টাইগার হয়ে ওঠা লাল সবুজের বাংলাদেশকে গেল নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতির রাষ্ট্রীয় উদযাপন করা হলো রোববার সকালে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন গণভবন থেকে। আজকে আমরা যে অর্জনটা করতে দেশের উন্নয়নের আখ্যান তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, এই উত্তরণ সম্ভব হয়েছে দেশের সবার ঐকান্তিক পরিশ্রম আর সহযোগিতায়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে বা আর সুফল মানুষ পেতে শুরু করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এটা হঠাৎ করে আসে না। আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। অগ্রগতির ধারা অব্যাহত রেখে আগামী দিনে এই স্বীকৃতির সম্মান রক্ষায় সুনির্দিষ্ট কৌশলপত্র প্রণয়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে আমরা একটি জাতীয় সরল উত্তরণ কৌশল প্রণয়নের কাজ হাতে নিয়েছি। প্রমাণ নির্ভর সম্ভাব্যোগ্য কার্যকর কৌশল প্রণয়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি। নতুন প্রজন্মকে আগামী দিনের দায়িত্ব নেয়ার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। নতুন প্রজন্ম এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমাদের আশা। সেভাবেই তাদেরকে তৈরি করতে চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন চলার গতিটা ধরে রাখতে পারে। নানা মহলের হুমকি আর রক্তচক্ষু উপেক্ষা করে দেশের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। চলার পথ যত অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টকাকীর্ণই হোক, সেখানে আমরা থেমে থাকবো না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকবো না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের মাত্র 5 বছরের মাথায় স্বল্পোন্নত দেশের তালিকায় নাম লিখিয়েছিল বাংলাদেশ। মাঝখানে পেরিয়ে গেছে অন্তত 4 দশক, কিন্তু নানা কারণে উন্নয়নের স্থায়ী কাঠামো পায়নি দেশের মানুষ। অবশেষে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতি অর্জন করল উন্নয়নশীল দেশের স্বীকৃতি। জাতিসংঘের এই মূল্যায়নে নতুন পরিচয় এখন মাথা উঁচু করে এগিয়ে চলার পথে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। জয়ের 50 বছরে জাতিসংঘের নতুন স্বীকৃতিতে বোঝা যায় পেছনের পথটা কতটা মন্থর ছিল। গেল নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের পক্ষে রায় দেয় এই ভূখণ্ড এখন উন্নয়নশীলের পথে। জাতিসংঘের বিবেচনায় নিকট অতীতে দেশের মানুষের সক্ষমতা, মাথাপিছু আয়, শিক্ষার হার সহ বিভিন্ন সূচকে অভূতপূর্ব উন্নতি করেছে শত সীমাবদ্ধতা নিয়ে চলা এই দেশটি। টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে চলমান মেগা প্রকল্পগুলো দেশের শ্রীবৃদ্ধির পাশাপাশি নতুন এক স্বনির্ভর অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে জাতিকে। মাঠের কৃষক থেকে শুরু করে শহুরে চাকুরিজীবী সবাই যেন মত্ত উত্তরণের এক জাগরণে।
সব ঠিক থাকলে বিশ্বের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর পূর্বাভাস বলছে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বাংলাদেশ। চলতি বছরই অবকাঠামো খাতে এক বৈপ্লবিক পরিবর্তন দেখতে যাচ্ছে বাংলাদেশ। অপ্রতিরোধ্য উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে পারলে 41 সালে উন্নত দেশ হিসেবে যে লক্ষ্যমাত্রা তা অর্জন অনেকটাই সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশ। সময় স্বল্পতার কারণে এবার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিকল্প প্রস্তাব দিয়েছে বিকল্পধারা। সেক্ষেত্রে 3 বিশিষ্ট নাগরিকের নামও প্রস্তাব করেছে দলটি। তারা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। নতুন নির্বাচন কমিশন গঠনে রোববার সন্ধ্যা 6টা থেকে রাষ্ট্রপতির সঙ্গে শুরু হয় গণফোরামের সংলাপ। দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে এতে অংশ নেন 8 সদস্যের প্রতিনিধি দল। এরপর সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে বিকল্পধারার 7 সদস্যের প্রতিনিধি দল। যদিও রাষ্ট্রপতির সঙ্গে গণফোরাম ও বিকল্পধারার সংলাপে অংশ নেননি দল দুটির শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। অন্য কোনো দলের সংলাপ বর্জন তাদের কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন গণফোরাম ও বিকল্পধারার নেতারা। সংবিধানের আলোকে সংবিধানের নির্দেশনা মতে নির্বাচন কমিশন গঠন করা হোক এবং অতীতে যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, রাজনৈতিক দলগুলোর কাছেও গ্রহণযোগ্য হচ্ছে না। সুতরাং আইন করতে হবে এবং মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আপনাদের দাবির কথাটা বহুভাবে আমি সরকারের কাছে এটা প্রেরণ করব। যদি স্থায়ী আইন করতে হয় তাহলে সেটার জন্য সময় লাগতে পারে। এটা আমরা তাড়াহুড়া করে গঠন করতে গেলে বরং বিতর্কিত আইন হলে সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাটাই আবার একটা বিতর্কের মধ্যে আসতে পারে। সেই জন্য এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা যাতে সৃষ্টি না হয়, সার্চ কমিটি গঠনের মাধ্যমে আমরা এই নির্বাচন কমিশন গঠনের কথা বলছি। একই সাথে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি স্থায়ী আইন প্রণয়ন করা জরুরি। চট্টগ্রাম বন্দরের গতি ও সক্ষমতা বাড়াতে 2200 কন্টেইনার ধারণ ক্ষমতার আরেকটি ইয়ার্ড ও সার্ভিস জেটের যাত্রা শুরু হয়েছে। রোববার সকালে বন্দরের 1 নম্বর জেটিতে 4টি প্রকল্পের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মহামারীতে বিশ্বের অন্য বন্দর পিছিয়ে থাকলেও সক্ষমতা বেড়েছে চট্টগ্রাম বন্দরের। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। অতীতের সব রেকর্ড ভেঙে 2021 সালের রেকর্ড সংখ্যক কন্টেইনার ও পণ্য খালাসের সক্ষমতা দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। এবার বন্দরের গতি আরও বাড়াতে যুক্ত হলো একটি কন্টেইনার ইয়ার্ড ও জেটি। রোববার সকালে 83 কোটি টাকা ব্যয়ে 722 ফুট লম্বা সার্ভিস জেটির উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর মধ্যেও গতিশীল চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর খুবই গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং তার স্বাভাবিক কর্মকাণ্ড থেকেও তারা আরো বেশি গতিশীল হয়েছে। এটা আমাদের জন্য একটা সুখবর। বন্দরের চেয়ারম্যান বলেন, 2021 সালে 32,14,000 কন্টেইনার ও 11 কোটি 66 লাখ টন খোলাপণ্য হ্যান্ডেলিং হয়েছে এই বন্দরে। 24-25 অর্থ বছরে এটা আমাদের ইনভেন্টরিতে আসবে এবং তখন আমরা এখানে আরো 4 মিলিয়ন টিউব হ্যান্ডেল করতে পারবো। এছাড়া 98 কোটি টাকা ব্যয়ে ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও 15 কোটি টাকা ব্যয়ে সুইমিং কমপ্লেক্সের উদ্বোধনও করেন প্রতিমন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। যুগের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেনাপ্রধান জানান, সেনাবাহিনীকে আধুনিক করতে প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে হবিগঞ্জের আজমিরিগঞ্জের শিবপাশায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। প্রশিক্ষণই এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের স্কিল লেভেল যতটা পারি এই প্রশিক্ষণের মাধ্যমে বাড়িয়ে নিতে। বাংলাদেশ সেনাবাহিনী এখন বর্তমান বিশ্বে
শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে 1 নম্বরে অবস্থান করছে। তো এই 1 নম্বরে থাকাটাই এটা ইন্ডিকেট করে যে আমরা জাতিসংঘে অত্যন্ত ভালো পারফরমেন্স দেখিয়েছি। প্রচণ্ড শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। এতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এদিকে হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। অবশ্য এর মধ্যে শিশুরাই বেশি। মৃদু শৈত্যপ্রবাহ জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে বাড়ি থেকে বের হতে না পারায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রোববার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাফেরা। ঠান্ডায় কাজে যোগ দিতে না পারায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আজকের মতো কুয়াশা মনে হয় যে আর কোনোদিন পরে নাই। তা আমাদের বয়স্ক লোকের জন্য খুবই সমস্যা হচ্ছে, অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে জনবাসী অত্যন্ত কষ্টের মধ্যে খোয়াচ্ছে, বিশেষ করে যারা রাস্তাঘাটে ঘুমায় তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। ঠান্ডা ভাড়াভোট্টা নাই, কুয়াশার জন্য রাস্তাঘাট দেখা যায় না। শীতের তীব্রতা বেড়েই চলেছে নওগাঁতেও। ঠান্ডার ভয়াবহতা জানান দিচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। অতিরিক্ত ঠান্ডা, কাজ করা যাচ্ছে না, হাত পা কাঁপতিছে, গাড়ি ঘোড়া চালাতে পারছে না, সংসারিক কাজকর্ম করতে পারছে না, হেভি কষ্ট আমাদের। আমরা কাজ কম করে খাই, বিচিকিত কাজ করি, আসা যাচ্ছে না। ঠান্ডায় কুয়াশা খুবই মুশকিল হচ্ছে। উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। হিম বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শীতের খবর জানাতে শহরের টাঙ্গন ব্রিজ এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল, ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরের জেলাগুলোতে শীত বরাবরই বেশি পড়ে, তেমনি করে কিন্তু ঠাকুরগাঁয়েও শীত এবার কিন্তু জেঁকে বসেছে। আমরা লক্ষ্য করেছি গত সপ্তাহ জুড়েই কিন্তু হিম বাতাস এবং কনকনে যে শীত তা কিন্তু অনুভূত হচ্ছে। এবং পাশাপাশি যে জিনিসটি লক্ষ্য করছি যে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে যে হিম বাতাস বইছে তা কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। এবং সাধারণ মানুষের যে স্বাভাবিক চলাফেরা, সেই স্বাভাবিক চলাফেরা কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা ছিন্নমূল মানুষ আছে, যারা দরিদ্র মানুষ আছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যারা গ্রাম অঞ্চলের মানুষরা শহরে আসেন প্রতিদিন কাজের সন্ধানে, তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর কাজ না পেয়ে আবার ফিরে যান। তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেই জিনিসটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন স্বাভাবিক সময়ে যেভাবে তারা কর্মক্ষেত্রে কাজ বরাবর পেত তা কিন্তু এখন আর তেমনভাবে পাচ্ছেন না। অনেককেই ফিরে যেতে হচ্ছেন খালি হাতে। এই অবস্থাতে মানুষের যে পারিবারিক আয় উপার্জন তা কিন্তু অনেকটাই কমে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই জিনিসটিও বলছেন তারা বলছেন যে আয় রোজগার যেহেতু কমে গেছে, সেখানে পরিবারের যেই খাবার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে তারা। পাশাপাশি এই গরম কাপড় যে তারা ক্রয় করে তারা নিজের শরীরে পরবে বা দিন যাপন করবে, তা কিন্তু এখন অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের পক্ষে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে এই যে মানুষগুলো রয়েছে, যারা ছিন্নমূল মানুষ, যারা হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের জন্য শীত বস্ত্রের কী ব্যবস্থা করেছেন প্রশাসনের পক্ষ থেকে। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ শীতের যে বস্ত্র রয়েছে তা কিন্তু বরাবরের মতো এবারও মজুত রয়েছে। তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার যেই নির্বাহী অফিসারগণ আছে তাদেরকে বন্টন করছেন এবং নির্বাহী অফিসাররা তারা কিন্তু ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তাদের মাধ্যমে এই দরিদ্র মানুষকে পৌঁছে দিচ্ছেন শীতবস্ত্র। তবে এই অবস্থাতে আমরা তারপরেও যে লক্ষ্য করছি যারা রেল লাইনের প্ল্যাটফর্মে এবং অফিস আদালতের বারান্দায় যারা প্রতিনিয়ত ছিন্নমূল মানুষেরা তারা রাত্রি যাপন করেন, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট। কারণ তারা শীতবস্ত্র অভাবে তারা কিন্তু সেভাবেই রাত যাপন করছেন। এবং যারা
শ্রমজীবী মানুষ আছেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, আমরা তাদের বিষয়ে লক্ষ্য করছি। তারা কিন্তু এই সকালবেলায় বের হয় কর্মক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অলস সময় অনেকটা পার করছেন এই শীতের কারণে। বর্তমানে যে পরিস্থিতি আমরা বলতে পারি যে গোটা সপ্তাহ জুড়েই এই হিম বাতাস এবং ঘন কুয়াশা, সেই কুয়াশার কারণেই কিন্তু মানুষের যে সাধারণ জীবনযাপন এবং সাধারণ যে স্বাভাবিক যে চলাফেরা, সেই চলাফেরা কিন্তু ব্যাহত হচ্ছে। তবে এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের সবশেষ। ঠাকুরগাঁ থেকে শীতের তীব্রতার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। খুলনা মহানগরীর ভৈরব নদীর তীর ঘেঁষে নির্মিত শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ব্লক ভেঙে সরে গেছে। গত 23 বছরে কোনো সংস্কার হয়নি এই বাঁধ, ফলে বাঁধ ভেঙে নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে নদীর তীর সংশ্লিষ্ট বাণিজ্যিক কেন্দ্র, বড়বাজার, সরকারি বেসরকারি অফিস ও হাসপাতাল সহ অনেক স্থাপনা। এতে বড় ধরনের ধসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাঁধ সংস্কার সহ ওয়াকওয়ে ও বিউটিফিকেশনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। খুলনা থেকে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভৈরব নদের তীরে অবস্থিত খুলনা মহানগরী। এই নদের তীরে রয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র, বড়বাজার, জেলখানা ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস। এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় 1993-94 অর্থ বছরে সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফ্লাড প্রোটেকশন প্রজেক্টের আওতায় খুলনা শহর রক্ষাবাদ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় 1998 সালে ভৈরব নদের তীরে 2.3 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় ফরেস্ট ঘাট থেকে BIWTA ঘাট পর্যন্ত বাঁধের 1 কিলোমিটারেরও বেশি অংশে ব্লক সরে গেছে। নদীর তীব্র স্রোতে বিভিন্ন স্থানের ব্লক বিলীন হয়েছে নদীগর্ভে। এতে বিভিন্ন স্থানে ভেঙে গেছে ঘাট। নদী পারাপারে যাত্রীদের ঝুঁকি নিয়ে নৌকায়, ট্রলারে ওঠানামা করতে হয়। এখানে শহর রক্ষার বাঁধ যেটা দিছে, এটা মনে করেন টিকতেছে না, জোয়ারে ভেঙে যাচ্ছে, মসজিদটার হুমকির মুখে। এই জায়গাটা যদি সংস্কারের একটা কাজ করে তাহলে আমাদের এই জায়গা জনসাধারণের জন্য একটি সুবিধা হয়। এতে রীতিমতো শঙ্কায় নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র বড়বাজারের ব্যবসায়ীরা। আস্তে আস্তে নদী তো নিচের দিকে নামতেছে, তো নামলে তো আমাদের দোকানপাটও নিচের দিকে নাম। আমাদের এখানে যদি ভালো উন্নত মানের ব্লক দিয়ে ভালো করে শহর রক্ষার যে বাঁধ আছে এটা যদি দেওয়া হয়, এটা খুলনাবাসীর জন্য মঙ্গল হবে। বাঁধ সংস্কার সহ নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ে ও বিউটিফিকেশনেরও পরিকল্পনা রয়েছে নতুন প্রকল্পে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সংস্কারপূর্বক এখানে বিউটিফিকেশন এবং ওয়াকওয়ে নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা রয়েছে এবং এর জন্য একটি কারিগরি কমিটিও গঠিত হয়েছে। আর সমস্যার কথা স্বীকার করে খুলনা জেলা প্রশাসক বলছেন শিগগিরই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা এটি মেরামত বা সংস্কার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে এবং আশা করি যে খুব শীঘ্রই এটি সংস্কার কাজ সম্পন্ন হবে। নগর পরিকল্পনাবিদ বলছেন দীর্ঘমেয়াদী আধুনিক নতুন খুলনা শহর রক্ষাবাদ দ্রুত নির্মাণ করা দরকার। আমরা আগামী 50 থেকে 100 বছর পরে খুলনা শহর কোথায় থাকবে, সেই শহরের ওই অবস্থাকে চিন্তা করে আমাদের এই যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার শহর রক্ষাবাদ, আমাদের শহরকে রক্ষার ব্যবস্থা ইমিডিয়েটলি নিতে হবে। খুলনা জেলখানা ঘাট, সদর হাসপাতাল ঘাট, খুলনা বড়বাজারে আনুমানিক 400 দোকানঘর রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মুন্সিগঞ্জের মোল্লারচরে কাঠের সেতু ভেঙে যাওয়ায় চলছে ঝুঁকিপূর্ণ খেয়া পারাপার। পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই সেতুটির অভাবে হাজার হাজার মানুষের দুর্ভোগ ছাড়াও বিঘ্নিত হচ্ছে কৃষি পণ্য পারাপার। পাকা সেতু নির্মাণের উদ্যোগ নিলেও সমাধান মিলছে না বলে দাবি জনপ্রতিনিধিদের। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর গ্রামটিকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে ধলেশ্বরীর শাখা এই কালিদাস নদী। একটি সেতুর অভাবে বিশাল এই গ্রামের বাসিন্দারা পড়েছেন বিপাকে। কাঠের সেতুটি নির্মাণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে, কিন্তু সেটিও ভেঙে যাওয়ায় নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ঠিক সময় স্কুলে পৌঁছাতে পারছি না, আবার এদিকে টলারে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটছে। যদি মূল শহরে যাতায়াত করতে ওদিক দিয়ে ঘুরে যায় 3 কিলোমিটার ভাড়া লাগে 70 টাকা। পাকা সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হলেও মিলছে না সাড়া। সিনিয়র যে মহলগুলি আছে
তাদের হয়তো সুদৃষ্টি থাকলে আমার বিশ্বাস বৃষ্টি এতদিন হয়ে যাওয়ার কথা। কাঠের এই সেতু নির্মাণ করা হয় 2019 সালের 3 ফেব্রুয়ারি। প্রায় 100 মিটার দীর্ঘ কাঠের এই সেতুটি ভেঙে পড়ার কারণে মোল্লারচর গ্রামের 10 সহস্রাধিক মানুষ পড়েছে বিপাকে। তাদের এইভাবেই খেয়ানৌকায় এই নদী পার হতে হচ্ছে। মুন্সিগঞ্জের কালিদাস নদী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শান্তিরক্ষা মিশনে কঙ্গো ও মালিগামি কন্টিনজেন্টের সঙ্গে সাক্ষাৎ করে দিক নির্দেশনা দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। গতকাল সকালে বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। পাশাপাশি করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কঙ্গো শান্তিরক্ষা মিশনে 6টি MI সিরিজের হেলিকপ্টার ও একটি C-130 পরিবহন বিমান সহ বাহিনীর 246 সদস্যকে প্রেরণ করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন এয়ারফিল্ড এবং গ্রাউন্ড সাপোর্টিং ইকুইপমেন্ট সহ বিমান বাহিনী 110 সদস্য মালিতে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অজুহাতে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল সকালে জাতীয় সমাজসেবা দিবসের র্যালি শেষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভায় আয়তন, জনসংখ্যা আর রাজস্ব সব শর্ত পূরণ করলেও 1.5 যুগ ধরে সিটি কর্পোরেশনের দাবি পূরণ হয়নি বগুড়াবাসীর। নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে জনসংখ্যার সিংহভাগ। ভৌগোলিক তাৎপর্য থেকে শিল্প বাণিজ্যের প্রসার সব মিলিয়ে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার উপযুক্ত সময় মনে করছেন রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা। বগুড়া থেকে জুম্মান সাদেক জাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। পাখির চোখে বগুড়াকে দেখলে মনে হতে পারে কোনো বিভাগীয় নগরী। করতোয়ার কোল ঘেঁষে গড়ে ওঠা পুঞ্জবর্ধন কালের বিবর্তনে পরিপূর্ণ এক নগরী। বেড়েছে মানুষ, পাল্লা দিয়ে বেড়েছে বসতি আর শিল্প বাণিজ্য। বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী ধাপে উন্নীত করতে বহুমুখী পরিকল্পনা নিচ্ছে সরকার। সেই পরিকল্পনায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বগুড়া। 69.56 বর্গ কিলোমিটার আয়তন, 8 লক্ষ বাসিন্দা আর 20 কোটি টাকার রাজস্ব নিয়ে বহু আগেই সিটি কর্পোরেশনের শর্ত পূরণ করেছে 200 বছরের পুরনো এই জেলা শহর। তাই শহরটিকে সিটি কর্পোরেশন ঘোষণার এখনই উপযুক্ত সময় বলছেন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে এটাকে অতি সত্বর সিটি কর্পোরেশন করা দরকার। সিটি কর্পোরেশনটা আমাদের অনেক আগেই হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। পৌরসভার বর্তমান ওয়ার্ড 21টি। একটি পৌরসভার বরাদ্দ দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন মেয়র। প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিশেষ বরাদ্দের আর্জিও পাঠানো হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। এটা আমাদের 21টি পৌরসভার সমান, কিন্তু আমরা বরাদ্দ পাই 1টি পৌরসভার। এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাখিলকৃত একটি স্মারকলিপি, যেখানে বগুড়াকে বিশেষায়িত পৌরসভা হিসেবে ঘোষণার জন্য দেওয়া হয়েছিল। বগুড়ার উন্নয়নে কাজ করছে সরকার। বগুড়াবাসীর প্রাণের চাওয়া পূরণে আশাবাদী সরকার দলীয় এই নেতা। আগামীতে আল্লাহ যদি সুযোগ আসে আমরাও চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শিখেছেন, উনি এই ব্যবসায় আন্তরিক হবেন বলে আমি আশা করি। রাজধানীর সঙ্গে যোগাযোগে বগুড়ার সড়ক পথ ব্যবহার করে উত্তরাঞ্চলের 10টি জেলা। এবার রাজনৈতিক, ব্যবসায়িক থেকে সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সবার একটাই চাওয়া, প্রাণের শহর বগুড়াকে করা হোক সিটি কর্পোরেশন। সাতমাথা থেকে জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ, বগুড়া। দিন দিন প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গতকাল বিকেলে সিলেট নগরের কুমারপাড়ায় শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে কথা বলেন তিনি। এ সময় প্রতিযোগিতায় আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, আগে 110 জনে একজন প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করত, কিন্তু বর্তমানে 59 জনে একজন হচ্ছে। এ সময় সমাজের অটিস্টিক শিশুদের প্রতি সকলের আন্তরিক হওয়ার আহ্বান জানান। আমি আপনারা যারা গত এক যুগেও ভারতের কালিকতা পার্কিং এর সিন্ডিকেটের কবল থেকে মুক্তি মেলেনি বাংলাদেশি আমদানিকারকদের।
বেনাপোল থেকে সিরিয়ালের নামে 10 কিলোমিটার দূরে কালিকতা পার্কিং থেকে একটি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছাতে সময় লাগে 1 মাসেরও বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে সিন্ডিকেট মুক্ত করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতার দূরত্ব 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আমদানি বাড়লেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত অংশে বনগাঁও পৌরসভার কালীতলা ট্রাক পার্কিং। সেখান থেকে সিরিয়াল করে ট্রাকের বেনাপোল বন্দরে প্রবেশ করতে সময় লেগে যায় অন্তত 1 মাস। এতে আমদানি খরচ বাড়ছে, পাশাপাশি পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। বাণিজ্যে গতি ফেরাতে এই সিন্ডিকেট থেকে মুক্ত হতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসতে 1 দিন সময় লাগে, সেখানে বনগাঁ কালীতলা পার্ক সিন্ডিকেটের কারণে প্রায় 1 মাস সময় লাগে, যে কারণে প্রতিটা পণ্যের খরচ অনেক বৃদ্ধি হয়ে যায়। সঠিক টাইমে বাংলাদেশে প্রবেশ না করায় মালের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে চালকদেরও। কালীতলা পার্কিংয়ে আগে এন্ট্রি করতে হয়, এন্ট্রি করার পরে সিরিয়ালে ধরে আমাদেরকে থাকতে হয়। বাংলাদেশে গাড়িগুলো দ্রুত ঢোকে এবং তাড়াতাড়ি যদি খালি হয় তাহলে আমাদের মালিকদেরও লাভ এবং ড্রাইভারদেররও লাভ। সিএনডিএফ নেতাদের দাবি, বর্তমানে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কালীকতা পার্কিংয়ে প্রায় 8000 ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমদানিকারকরা মালামাল আমদানি করে যদি 1.5 মাস করে একটা গাড়ি প্রতিদিন প্রতি রাত 2000 টাকা করে ড্যামারেজ দিতে হয়, তাহলে তাদের তো কোনো লাভ বলে কিছু থাকবে না। কালীকতা পার্কিংয়ে সিন্ডিকেট বন্ধ করতে চেষ্টা চলছে বলে জানায় বেনাপোল কর্তৃপক্ষ। আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছি এবং সেই বিষয়টি নিরসনের জন্য ভারতীয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে। বর্তমানে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ট্রাক প্রবেশের চাহিদা রয়েছে 700 ট্রাক। তবে 300 থেকে 350 বেশি ট্রাক বন্দরে প্রবেশ করতে পারে না। সময় সংবাদ, বেনাপোল। আগামী 15 জানুয়ারির মধ্যে গাজীপুর ঢাকা মহাসড়কের খানাখন্দ মেরামত করে রাস্তা যান চলাচল উপযোগী করা না হলে ময়মনসিংহ বিভাগের সব জেলার পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম একথা জানান। মহাসড়কে খানাখন্দ ও যানজটের কারণে প্রতিদিন পরিবহন মালিকদের কোটি টাকার বাড়তি জ্বালানি তেল খরচ হচ্ছে বলে দাবি করেন তারা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক পক্ষ মহাসড়কে যান চলাচল বন্ধ করতে বাধ্য হচ্ছে। এছাড়া ময়মনসিংহ থেকে ঢাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল পরিবহন করার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে শিল্প প্রতিষ্ঠান মালিকদের। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যানজটের কারণে মানুষের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। রাজবাড়ীর শ্রীপুরে আঞ্চলিক মহাসড়কে 22 বছর ধরে বাজার বসলেও স্থানান্তর হচ্ছে না। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত কাঁচা বাজার বসে এখানে। জেলার গুরুত্বপূর্ণ এই সড়ক ব্যবহার করে আশপাশের 10 জেলার যানবাহন চলাচল করায় বাজারে আগত ক্রেতা বিক্রেতারা মাঝে মধ্যেই নানা দুর্ঘটনার শিকার হন। অন্য উপায় না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা চালিয়ে যাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী অফিসার জানান, সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে। বাগেরহাটের মোল্লাহাটে শিকারীদের কাছ থেকে উদ্ধার করে 7 শতাধিক শালিক পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল বিকেলে মোল্লাহাট থানা চত্বরে 200 ও উপজেলার রাজপাট এলাকা থেকে 5 শতাধিক পাখি অবমুক্ত করেছে পুলিশ। এর আগে সকালে রাজপাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে 7 শতাধিক শালিক পাখি উদ্ধার করে। এ সময় পাখি শিকার কাজ ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারী ও ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরিবেশের ভারসাম্যের জন্য পাখি সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস। রাঙ্গামাটির প্রবেশ মুখে বিদেশি পর্যটকদের জন্য সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলার প্রবেশমুখ রাবার বাগান এলাকায় এর উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।
তিনি বলেন, বিদেশি পর্যটকদের রাঙামাটি আগমনের ক্ষেত্রে সহায়তা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল BM আশিকুর রহমান সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পর্যটক সহায়তা কেন্দ্রটি নির্মাণ করে। নড়াইলে অনুষ্ঠিত হলো 4 দিনব্যাপী বইমেলা। গতকাল মেলার শেষ দিনেও দর্শনার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। পছন্দের বই খুঁজে পেতে স্টলে স্টলে ছিল বইপ্রেমীদের ভিড়। গত 30 ডিসেম্বর শহরের রূপগঞ্জ সুলতান মঞ্চে এই মেলার আয়োজন করা হয়। মেলায় স্থান পাওয়া 28টি স্টলের মধ্যে 12টিতে ছিল বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের সেবা সম্পর্কিত প্রকাশনার বই, লিফলেট এবং পুস্তিকা। বাকিগুলোতে ছিল নানা প্রকাশনীর বই। বিগত এক যুগের মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে 2021 সালে। এ সময় বিভিন্ন দেশে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 50% বেশি। এতে যোগাযোগ ব্যবস্থা ও পণ্য সরবরাহে স্থবিরতা দেখা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের বহু দেশে। তেলের এই দাম বাড়া 2022 সালেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গেল বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশে দেশে অস্থিরতা দেখা দেয়। চাহিদা বাড়ায় সরবরাহে এখনো হিমশিম খাচ্ছে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। স্থানীয় সময় রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিগত এক যুগের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেড়েছে 2021 সালে। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে 50 থেকে 60%। গেল অক্টোবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $85। নভেম্বরে তা কমে $69 নামলেও ডিসেম্বরে ফের তা বেড়ে দাঁড়ায় প্রায় $80। যদিও বছরের শেষ দিন দাম কিছুটা কমলেও এটিকে সাময়িক বলছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, তেলের এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে চলতি বছরেও। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ায় 2021 সালের ফেব্রুয়ারি থেকে প্রতিদিন 4 লাখ ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নেয় পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক। সংস্থাটির এমন সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কমাতে ওপেক ও রাশিয়াকে তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সরবরাহের দোহাই দিয়ে আগের অবস্থানেই অনড় থাকে ওপেক প্লাস জোট, যার কারণে এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জ্বালানি তেলের দাম। ক্রিকেটারদের অভিষেক করানোর ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেয়া খুবই জরুরি। সঠিক সময় না বুঝে কাউকে সুযোগ দিয়ে আবার হঠাৎই বাদ দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে তার নেতিবাচক প্রভাব দেশের ক্রিকেটে পড়বে, এমন মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা। 2022-এর ব্যস্ত সূচিতে ভালো করতে হলে সিনিয়র ক্রিকেটারদের ফিট থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। কোনো খেলোয়াড়কে যখন নেবেন, ইউ মেক শিওর যে না, সে আমার ফিউচার এবং তাকে আমি লং পিরিয়ড অফ টাইম দেখবো। ইন্টারন্যাশনাল ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরমেন্স পাবেন বা হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইটস অল অ্যাবাউট পেশেন্স। আপনাকে পেশেন্স নিতে হবে। তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ মাচ রেডি যাকে আপনি নিচ্ছেন, সে কতটা রেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য বলে দেখছেন ম্যাশ। বাংলাদেশের যারা সিনিয়র প্লেয়াররা আছে তারা ফিট থাকা এবং তারা টিমের সাথে থাকা, ইম্পর্টেন্ট হচ্ছে তারা টিমের সাথে থাকা। এবং সেই সাথে যারা মাঝামাঝি পর্যায়ে মানে 7-8 বছর 6 বছর খেলেছে তাদেরও ইনপুট, এবং সেই সাথে ইয়াং যারা আসছে তাদেরও ইনপুটটা খুব। আমাদের আর্লি ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে আমরা এত দূর খেলতে পারতাম না। সো এটা প্রবলেম। আর যখন আপনার এর ইম্প্যাক্টটা রাখা, এই যারা ইয়াং প্লেয়ার আসছে তাদের জন্য এত সহজ না। সাকিব ছাড়া কিন্তু সবাই স্ট্রাগল করে একটা পর্যায়ে এসেছে। পঞ্চপাণ্ডবের 3 জন তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি বিপিএলে খেলছেন এবার একই দলের হয়ে। বিষয়টা নিয়ে দর্শক মহলে আগ্রহ তৈরি হলেও ম্যাচ দেখছেন একেবারেই ভিন্নভাবে। নামে নয়, বরং পারফরমেন্স দিয়ে ভালো কিছু করার মাঝেই সার্থকতা খুঁজছেন মাশরাফি। যারা বলছে যে মাশরাফি 2017 সাল থেকে কিন্তু টি20তে নাই। সো ইটস নট অ্যাবাউট নেম, ইটস অ্যাবাউট হাউ ইউ প্লে ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তামিমকেও ওয়ার্ল্ড কাপে খেলেনি। সো তামিম ইকবাল ইটস এ হিউজ নেম বাংলাদেশ ক্রিকেটে, বাট কতটুকু ইম্প্যাক্ট থাকবে সেটা মাঠের ক্রিকেট হলে বোঝা যাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিক-ইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। তবে ওয়ানডে একাদশে জায়গা হলেও টেস্টে নেই কোনো টাইগার ক্রিকেটারের নাম। টি20তে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
2021 সালটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যর্থতা আর সমালোচনা ছাড়া ঝুলিতে ওঠেনি কিছুই। এর মাঝেও ব্যক্তিগত পারফরমেন্সগুলো নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। আর সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ক্রিকেট মাধ্যম ক্রিকইনফোতে জায়গা করে নিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। ক্রিকইনফো তাদের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-20 সেরা একাদশ ঘোষণা করেছে, যেখানে টেস্টে ঠাঁই হয়নি কোনো টাইগার ক্রিকেটারের। তবে ওয়ানডে একাদশে চমক দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটারদের পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন 3 টাইগার ক্রিকেটার সাকিব, মুশফিক ও মুস্তাফিজ। ওয়ানডে তালিকায় 5 নম্বরে আছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব। বছর জুড়ে ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল থাকা এই ক্রিকেটার 9 ম্যাচ খেলে ব্যাট হাতে 39.57 গড়ে করেছেন 277 রান। এছাড়া বল হাতে নিয়েছেন 17 উইকেট। এদিকে উইকেট রক্ষক হিসেবে তালিকার 6 আছেন মুশফিক। 9 ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে 58.14 গড়ে এসেছে 407 রান। একাদশের একেবারে শেষে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। বছর জুড়ে 10 ম্যাচ খেলেছেন তিনি। 5.03 ইকোনমিতে নিয়েছেন 18 উইকেট। এদিকে টি-20তে সাকিব কিংবা মুশফিকের নাম না থাকলেও ক্রিকইনফোর বিচারে ঠিকই উঠে এসেছে মুস্তাফিজের নাম। আইপিএল ছাড়াও ঘরের মাটিতে হওয়া সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করায় শর্ট ফরম্যাটের এই ক্রিকেটে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার। ফারজানা মুমু, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।